দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 96 জনের মৃত্যু। নমুনা পরীক্ষা ও হাসপাতালে রোগী ভর্তিতে লকডাউনের প্রভাব। রিক্সা কিছু দূর আসার পরে আবার নামিয়ে দিচ্ছে। গতকালকে এখানে আউটডোরের রুগী দেখিয়েছে 153 জন, আর আজকে 15 জনের মতো হয়েছে। চলাচল নিয়ন্ত্রণে সারা দেশে পুলিশের তৎপরতা, যৌক্তিক কারণ দেখাতে না পারলে মামলা। আমার ড্রাইভিং লাইসেন্সও নাই, কিন্তু এখন আমাদের তো না বেরোয় উপায় নাই। কিভাবে যাবো বলেন? ওরা 60 টাকা 80 টাকা করে ভাড়া যাচ্ছে। মাত্র কয়েকজন পুলিশ ট্রাফিক থানার দু একজন লোকজন নিয়ে তো এত লোকের সাথে সামাল দেওয়ার সমস্যা। বিশেষ ব্যবস্থায় 5 দেশের সঙ্গে চালু হচ্ছে ফ্লাইট, চূড়ান্ত সিদ্ধান্ত কাল। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়, সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনাকালে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে নেই জৌলুস, দোকানে দোকানে সীমিত আয়োজন। প্রথম রোজায় কিনতে এসে অনেকেই ফিরছেন খালি হাতে। খোলা বন্ধের সিদ্ধান্তহীনতার দোলাচলে বিপাকে ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা। প্রাতিষ্ঠানিক পরিবহন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যাতায়াত নিয়ে উদ্বেগ। এবং ঘরবন্দি জীবনে এলো বাঙালির পহেলা বৈশাখ। ভার্চুয়ালি প্রতীকী আয়োজনে বর্ষবরণ, সুন্দর আগামীর প্রত্যাশা। শুরুতেই করোনা পরিস্থিতির খবর। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 96 জন মারা গেছেন। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 5185 জন। এদিকে দেশে চলমান লকডাউনের প্রভাব পড়েছে হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রেও। পরিবহন সংকটের কারণে রোগী নিয়ে যাওয়ার জন্য রিকশাই এখন একমাত্র ভরসা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চিকিৎসার জন্য যারা বের হবেন তাদের কোনো সমস্যা হবে না। আগে যেখানে করোনার চিকিৎসা নিতে হাসপাতালগুলোতে প্রতিদিন রোগীদের লম্বা লাইন থাকতো, কঠোর লকডাউনের প্রথম দিন সেখানে উপস্থিতি অনেক কম। অন্য দিনের তুলনায় তাই বুধবার অনেকটা ভিন্ন চিত্র দেখা গেল হাসপাতালগুলোতে। রাস্তায় পরিবহন নেই, তাই হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ায় রিকশা নিয়েই হাসপাতালে ছুটতে হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের। যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা সহজে হাসপাতালে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ কয়েকবার রিকশা বদলে আসতে হচ্ছে কাঙ্ক্ষিত হাসপাতালে। রিক্সা কিছু দূর আসার পরে আবার নামিয়ে দিচ্ছে, আবার এই পাশে আসতে পারে রিক্সা পাচ্ছি না। বিভিন্ন জায়গায় চেকপোস্ট আসছে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছে, কিন্তু আমরা যেহেতু আমাদের পেশেন্ট ছিল আমাদেরকে ছেড়ে দিচ্ছে। বুধবার নতুন করে রোগী ভর্তির সংখ্যা কম হলেও বিভিন্ন হাসপাতালে আগে থেকে ভর্তি আছেন শয্যার চেয়ে বেশি সংখ্যক রোগী, খালি নেই আইসিইউ। গতকালকে এখানে আউটডোরের রুগী দেখিয়েছে 153 জন, আর আজকে প্রায় 15 জনের মতো হয়েছে এই পর্যন্ত আর কি। সরকারি ছুটির দিন হওয়ায় টিকা কার্যক্রম বন্ধ, কিছুটা ভিড় দেখা গেছে নমুনা পরীক্ষা কেন্দ্রগুলোতে। লকডাউন হলেও টিকার কার্ড দেখিয়ে কেন্দ্রে যেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা কার্ড সঙ্গে থাকলে ব্যক্তিগত যানবাহন ব্যবহার করে অথবা রিক্সা বা ভ্যান ব্যবহার করে তারা সেখানে যেতে পারবেন এবং টিকা নিতে পারবেন। এদিকে সর্বাত্মক লকডাউন শুরুর প্রথম দিনেই করোনায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 96 জন মারা গেছেন। এদিন প্রায় 25,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 5185 জন। তবে লকডাউন সঠিকভাবে কার্যকর করা গেলে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাস্তায় যানবাহন নেই, দোকানপাট বন্ধ, ফুটপাতও ফাঁকা। সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে রাজধানীর চিত্রটা ছিল এমনই। সড়কের প্রতিটি পয়েন্টেই তৎপর পুলিশ, যেই বের হচ্ছে তাকেই পড়তে হচ্ছে জেরার মুখে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে দেয়া হচ্ছে মামলা। তবে বিনা প্রয়োজনে যারা বের হচ্ছেন, অজুহাতেরও শেষ নেই তাদের। শুনশান রাজপথে নেই প্রাণের উচ্ছ্বাস, কাছে দূরের সবাই আজ গৃহকোণে। একটু একটু করে বাড়তে থাকে বেলা, শুরু হয় কঠোর নির্দেশনার প্রথম দিনের দিনলিপি। দেশে চলমান সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে দ্বিতীয় দফায় এই লকডাউনের শুরু থেকেই কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজধানীর প্রধান সড়ক তো বটেই, বলতে গেলে প্রতিটি মোড়ে মোড়েই বসেছে চেকপোস্ট। আমার আগের এই উবার অন করা ছিল,
এখন ইমার্জেন্সি কল আসছে, ঠিক আছে? যারাই অযথা বের হচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন যৌক্তিক প্রমাণ দিয়ে তাদের মিলছে কাজে যাবার অনুমতি। অনেকেই আবার মুভমেন্ট পাস নিয়ে বেরিয়ে পড়েছেন। রাস্তায় অস্বাভাবিক জ্যাম থাকার কারণে আমি এই যে আসতে ঢাকায় ঢুকতে দেরি হয়েছে। তবে একদম অযথাও যে কেউ বের হয়নি এমনটাও কিন্তু নয়। নিয়ম না মানার কিংবা নিয়ম ভেঙে বাড়ির বাইরে বের হওয়ার যত সব আজব অজুহাত এখন শোনা যাচ্ছে এসব চেকপোস্টগুলোতে। এমনকি কেউ কেউ এটাও বলছেন যে কঠোর বিধিনিষেধ কিংবা লকডাউন সম্পর্কে মোটেই অবগত নন তারা। দেশে কি হচ্ছে, লকডাউন হচ্ছে না কি আছে, কি জরুরি প্রয়োজন উনি নিজেও জানে না যে কোথায় যাচ্ছে। আজকে বেরোইছি যেহেতু আমাদের এই সিচুয়েশন, আমার ড্রাইভিং লাইসেন্সও নাই, কিন্তু এখন আমাদের তো না বেরোয় উপায় নাই। ছুটির দিন হলেও জরুরি কাজে সরকারি কিংবা বেসরকারি অনেক অফিস খোলা রাখা হলেও নিয়ম মেনে নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় অনেকেই আবার পড়েছেন বিড়ম্বনায়। আঙ্কেল, আপনি কই যান? তাহলে ওয়াসা আপনাকে বিয়া দেয়নি গাড়ি? না, সার্ভিস দেয় নাই। কিভাবে যাবো বলেন, ওরা 60 টাকা 80 টাকা করে ভাড়া যাচ্ছে। কঠোর নির্দেশনা কিংবা লকডাউন যাই হোক না কেন, এই 7 দিন নিয়ম না মানলে ছাড় না দেওয়ার কথাই জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা চেষ্টা করতেছি লকডাউনটাকে আমরা 100% যেভাবে নির্দেশনা আমাদের পরে আছে আমরা সেটা করার জন্য। সাধারণ মানুষ আমাদের সহযোগিতা না করলে আমরা মাত্র কয়েকজন পুলিশ ট্রাফিক থানার 2-1 লোকজন নিয়ে তো এত লোকের সাথে সামাল দেওয়ার সমস্যা। গণপরিবহন পুরোপুরি বন্ধ থাকলেও লকডাউনের প্রথম দিনেও বিকল্প পন্থায় ঢাকার বাইরে ছুটেছেন অনেকেই। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের ঘোষণা অনুযায়ী দেশের প্রায় সব শহরে জনগণ ও যানবাহন চলাচল করছে কম সংখ্যায়। পুলিশি টহল, চেকপোস্ট ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিয়ন্ত্রণ আরোপের কথা জানায় পুলিশ। তবে নিয়ন্ত্রণ নেই কাঁচা বাজারে। দেশের সব জায়গায় সম্ভব হয়নি খোলা জায়গায় বাজার বসানো। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। বেঁধে দেওয়া সময়েই সারতে হবে কেনাকাটার কাজ। ভিড়ের চাপে চিড়েচাপটা হলেও তাই নজর দেওয়ার অবকাশ নেই। এমন অজুহাতে কাঁচা বাজারে মানা হয় না স্বাস্থ্যবিধি। জেলা শহরের কিছু বাজার খোলা জায়গায় বসলেও বেশিরভাগ রয়ে গেছে আগের মতোই। আগে 5টা পর্যন্ত ছিল তাও ভিড়, এখন 3টা পর্যন্ত আরো বেশি ভিড়। দূরত্ব বজায় রাখাটা আমাদের আসলে সকলেরই উচিত, আর একটু ফাঁকা হলে ভালো হতো। তবে ব্যস্ত সড়কগুলোতে নেই চিরচেনা ভিড় কিংবা যানজট। ছোট পণ্যবাহী পরিবহনগুলো চলাচলের ক্ষেত্রে পুলিশি চেকপোস্ট পার হতে হচ্ছে। কোথাও মাইকিং করে জনগণকে ঘরে থাকার অনুরোধ। কোভিড সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনের নির্দেশনার প্রথম দিনেরই চিত্র বিভিন্ন জায়গায়। যারা প্রয়োজনের তাগিদে বাইরে এসেছেন তাদের জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনের ধরন বুঝে মিলছে চলাচলের অনুমতি। গণপরিবহন না থাকলেও ছোট যানবাহন ও পণ্যবাহী পরিবহন চলছে। সড়কের দুপাশের দোকানপাট ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে বেশিরভাগই। কাজ করার জন্য বাইরে আসি দেখি তো সব দোকানপাট বন্ধ। পেটে খায়, এখন কি করি ভাই? যতটুকু পারি স্বাস্থ্যবিধি মেনে যাচ্ছে। আমার রোগী হসপিটালে, মানে আমি তো কোনো যানবাহন পাইতেছি না, মানে আমি কি করে যেতাম? দুধের জিনিস তৈরি হয়, দুধ হোম ডেলিভারি দিতে হয়। মূল সড়কের চেয়ে কিছুটা ভিন্ন চিত্র অলিগলিতে। নিষেধাজ্ঞা না মেনে বাসার আশপাশে অযথা ঘোরাঘুরি কিংবা অজুহাত দেখিয়ে বাইরে আসা লোকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের কারণে পুলিশে মামলা দিয়েছে। পুলিশ জানায় সার্বক্ষণিক তদারকি ও নজরদারির মাধ্যমে নির্দেশ বাস্তবায়ন চলছে। ওষুধের দোকান এবং নিত্যপণ্যের দোকান ছাড়া বাকি সব বন্ধ আছে। পুলিশ কাজ করছে সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য। আমরা সবাই মিলেমিশে এই লকডাউনকে কার্যকর করার চেষ্টা করছি। 14 এপ্রিল থেকে 21 এপ্রিল পর্যন্ত চলবে এ পর্বের সর্বাত্মক লকডাউন। মিজানুর রহমান, খবির, সময় সংবাদ। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে যোগদান নিশ্চিত করতে 5টি দেশের সঙ্গে চালু করা হচ্ছে বিশেষ ফ্লাইট। মধ্যপ্রাচ্যের 4টি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কাতার এবং সিঙ্গাপুরের সঙ্গে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার থেকে এ বিশেষ ফ্লাইট চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিভিল এভিয়েশন। করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের মধ্যে 14 এপ্রিল থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণায় বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী কর্মী। যাদের ভিসা ও ছুটির মেয়াদ শেষের পথে সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ হন তারা। চড়া মূল্যে টিকিট কেনার পর করোনা টেস্ট, কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং বাবদ অতিরিক্ত অর্থ খরচের পর ফ্লাইট বন্ধের কারণে অনিশ্চিত হয়ে পড়ে কর্মস্থলে ফেরা। সেই সঙ্গে হুমকির মুখে পড়ে নতুন 2 লাখ কর্মীর বিদেশ যাত্রাও।
এমন প্রেক্ষাপটে প্রবাসী কর্মীদের চাকরি বাঁচাতে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে রিক্রুটিং ও ট্রাভেল এজেন্টদের সংগঠন বাইরা ও আটাব। বিভিন্ন মহলের দাবির মুখে মধ্যপ্রাচ্যের 4টি দেশ সহ মোট 5টি দেশের প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ সহ স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরে আনবে। এছাড়া প্রবাসী কর্মীগণ কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনে ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন। তবে কয়টি ফ্লাইট চলবে, বিশেষ ফ্লাইটের ভাড়া কত হবে, এসব বিষয় এখনো নির্ধারণ হয়নি। সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধের পরেও ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে করোনা সংক্রমণ। ফ্রান্সে একদিনে মারা গেছেন প্রায় 350, আক্রান্ত হয়েছে 40,000। ফ্রান্স সহ ইউরোপের করোনার সর্বশেষ খবর জানাতে প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। এশা, বিশ্বের মধ্যে যে দেশগুলিতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি সেই দেশগুলি থেকে আসা যাত্রীদের বিষয়ে সরকার নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ফ্রান্সের সরকার, এমনটাই জানিয়েছেন দেশটির একজন মুখপাত্র। আজকে আগামী সপ্তাহে এই কঠোর বিধিনিষেধ কি বা কি নির্দেশনা আসছে সে বিষয়গুলো জানা যাবে। যদিও বলা হচ্ছে ব্রাজিলের ক্ষেত্রে আসলে তারা যে সিদ্ধান্তটি নিয়েছে, অর্থাৎ ব্রাজিলের সাথে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত ঘোষণা করেছে ফ্রান্স সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ব্রাজিলের সাথে সব ধরনের আসলে বিমান যোগাযোগ বন্ধ করেছে। পাশাপাশি ব্রাজিল থেকে যে সকল যাত্রীরা আসছেন তাদেরকে 7 দিনের আইসোলেশনে থাকার জন্য আসলে বলা হয়েছে। নানা বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধের মধ্যেও কিন্তু ফ্রান্সে করোনার সংক্রমণ যেন কোনোভাবে থামছে না। দেশটিতে এখন পর্যন্ত 51 লাখের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন আর মারা গিয়েছেন একেবারে লাখের কাছাকাছি, এবং গেল 24 ঘন্টায় কিন্তু 40,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এবং গেল 2-3 সপ্তাহের পরিসংখ্যান যদি আমরা দেখি, প্রতিদিনই কিন্তু আমরা দেখেছি গড়ে 24 ঘন্টা 40,000, 45,000, 50,000, 60,000 এবং তারও বেশি কিন্তু আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। অর্থাৎ কোনো বিধিনিষেধ বা কোনো সরকারের নানা পদক্ষেপের পরও আমরা দেখছি সংক্রমণ আসলে কোনোভাবে থামছে না। আর এরই মধ্যে কিন্তু আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সরকারের যে নানা বিধিনিষেধ আছে অনেক ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ অনেক সময় সেই বিধিনিষেধগুলো মানছে না। আমরা বড় গণজমায়েত যেমন এই সময়ের মধ্যে দেখেছি, তেমনি কিন্তু অনেক রেস্টুরেন্ট এখন লকডাউনের মধ্যে বন্ধ থাকা কথা থাকলেও অনেক রেস্টুরেন্ট খোলা হয়েছে এবং সেখানে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ক্রেতার উপস্থিতি পেয়েছেন এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেল জরিমানাও কিন্তু দিয়েছেন। এমন বিষয়গুলোও কিন্তু আমরা দেখেছি বড় জমায়েত রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য শহরেও আমরা দেখেছি। মার্সাই এর আগে দেখেছি বেশ বড় একটি জমায়েত হয়েছিল এবং সেখানে স্থানীয় যে প্রশাসন রয়েছে যারা জমায়েতে সামিল হয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা নিয়েছিলেন। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই যে সংক্রমণ বাড়ছে, সাধারণ মানুষ যেন তারা সরকারের যে নানা বিধিনিষেধ আছে, স্বাস্থ্য সংক্রান্ত যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন তারা শ্রদ্ধা করেন এবং এই বিষয়গুলো যেন তারা মানেন। আমরা আরেকটি বিষয় এখানে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, এই সময় যে সংক্রমিত হচ্ছেন সেখানে কিন্তু যুক্তরাজ্যের ভেরিয়েন্ট যেটি আছে সেটিতেই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। পরীক্ষা করার পর যাদেরকে পাওয়া গেছে তাদের কাছে কিন্তু এটি দেখা গেছে, বিশেষ করে বাংলাদেশি সহ অন্যান্য যারা আক্রান্ত হয়েছেন গেল 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের কাছে যে করোনা সংক্রমণ যেটি পাওয়া গিয়েছে অর্থাৎ যুক্তরাজ্যের যে ভেরিয়েন্ট সেটি কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে। এবং বাংলাদেশের কমিউনিটিতে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন আক্রান্ত হচ্ছেন, প্রতিদিনই কিন্তু অনেকেই আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে হাসপাতালেও অনেকেই ভর্তি রয়েছেন, তাদের মধ্যে অনেকেই আইসিইউতে ভর্তি ছিলেন, অনেকেই কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো এসা এই ছিল এখন পর্যন্ত ফ্রান্সে প্যারিস থেকে করোনা নিয়ে আমার কাছে সর্বশেষ। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের করোনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্যারিস থেকে সহকর্মী লুৎফুর রহমান বাবু। লকডাউনে ব্যাংক খোলা থাকবে কিনা তা নিয়ে সরকারের তরফ থেকে দুদিনে আসলো 2 রকম সিদ্ধান্ত। একদিন আগের বন্ধের প্রজ্ঞাপন বদলে গেল 24 ঘন্টা না যেতেই, অথচ ছুটি ভেবে বহু কর্মকর্তা কর্মচারী ধরেছিলেন বাড়ির পথ। এমনকি গণপরিবহন না থাকায় কর্মস্থলে যাওয়া আসা নিয়েও উদ্বিগ্ন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। করোনার সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক লকডাউনে ব্যাংক খোলা না বন্ধ, এ নিয়ে দুদিন তুঘলকি কাণ্ড ঘটে গেল।
12 এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান, সার্কুলার দিয়ে যা নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকও। এতে করে লকডাউন শুরুর আগের দুদিন হয়রানির শিকার হচ্ছেন গ্রাহক ও ব্যাংকগুলো। প্রচণ্ড ভিড়ে প্রয়োজনীয় কাজ ছাড়তে হয় তাদের। 13 এপ্রিল দিনভর রাজধানী সহ দেশের প্রতিটি ব্যাংকে এমন হযবরল অবস্থার পর সন্ধ্যায় নতুন সার্কুলারে 3 ঘন্টায় লেনদেন শেষ করার নির্দেশনা দিয়ে ব্যাংক খুলে রাখতে বলে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের সংক্রমণের ঝুঁকিতে ফেলার কি প্রয়োজন ছিল? তার উপর গণপরিবহন বন্ধ থাকায় ব্যাংকাররা কিভাবে অফিস করবেন সেই প্রশ্নেরও সমাধান হয়নি। ব্যাংকারগণ সেবা প্রদান করতে প্রস্তুত, কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় নির্বিঘ্নে ব্যাংকে যাতায়াতের ব্যবস্থা করা প্রয়োজন। বিশেষ করে নারী কর্মকর্তা কর্মচারীদের কথা চিন্তা করে নিজস্ব পরিবহন ব্যবস্থা করা জরুরি। প্রত্যেক এমপ্লয়ীদের ভেতরে এই দুশ্চিন্তা কিন্তু আছে যে সবকিছুই বন্ধ আছে, এর ভিতর দিয়ে আমরা অফিস করব কিভাবে? আমাদের গানম্যান যিনি আছেন, ওর টাকা নাই, তারপরেও টাকা ধার করে ও বাড়ি যাচ্ছিল। যখন সার্কুলার দেখলাম তখন ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার ফলে সে গাবতলী থেকে আবার ফিরে গেছে। সংকট মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণে এমন সমন্বয়হীনতা গ্রহণযোগ্য নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। লকডাউন কে কেন্দ্র করে তার যে পরিকল্পনা এবং প্রস্তুতি, সেখানে মনে হয় এটা আরেকটু ডিসিপ্লিন বা একটু সিস্টেম্যাটিক হতে পারত। আমাদের বোঝা উচিত ছিল যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিশেষ করে ব্যাংকস, যেখানে ক্যাশ ট্রানজ্যাকশনস হবে, সেটা কিন্তু অত্যন্ত জরুরি। জনসমাগম এড়াতে নিয়মিত ইউটিলিটি বিল, বিভিন্ন ধরনের ইনস্টলমেন্ট সহ কম গুরুত্বপূর্ণ সেবা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা যেতে পারে বলে মনে করে সব পক্ষই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে এবারও নেই কোনো জৌলুস। দোকানে দোকানে সীমিত আয়োজনে চলে বেচা বিক্রি। তবে প্রথম রোজায় ইফতার সামগ্রী কিনতে এসে অনেকেই ফিরে গেছেন খালি হাতে। করোনা মহামারীর বাস্তবতার থাবা পড়েছে ঐতিহ্যে। বছরের পর বছর পুরান ঢাকার চকবাজারে ঐতিহ্যবাহী ইফতারের পসরা বসলেও ছেদ পড়েছে এবার। পবিত্র রমজানের প্রথম দিন সরকারি নিয়মের বেড়াজালে ধর্মপ্রাণরা। উন্মুক্ত স্থানে ইফতারি বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও নিয়ম মেনেই দুপুরের পর খোলা হয়েছে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁগুলো। যদিও ছিল না আগের সেই জৌলুস। নিম্ন ও মধ্যবিত্তদের অনেকে ফিরেছেন খালি হাতে। এই চকবাজারে এই জায়গার মধ্যে কোটি কোটি টাকার ইফতারি বিক্রি হয়েছে, আজকে বন্ধ। সেই আশা নিয়েই যখন চকবাজার ইফতার বাজারে এসেছি, এখানে এসে হতাশা আর নিরাশা হয়ে খালি হাতে ঘরে ফিরতে হচ্ছে। এবারও দেখলাম সেই পরিস্থিতি, অতএব সেখানে আমার কিছুই কেনার নেই, খালি হাতেই যাচ্ছি। এখন যা আছে তাই নিয়ে করব। অনেকে স্বাস্থ্যবিধি মেনে ইফতারি বিক্রি করলেও বেশিরভাগ দোকানে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। হুড়োহুড়ি পাড়াপাড়ি করেই কিনছেন ইফতার। ব্যবসায়ীদের দাবি, স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসা পরিচালনা করছেন তারা। আমরা সরকারের দেওয়ার সময় অনুযায়ী দোকান খুলেছি, স্বাস্থ্যবিধি মেনে এভাবে সিরিয়াল মেনটেন করে আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করতেছি। কাস্টমারকে আমরা বোঝাচ্ছি যে আপনারা একজন করে আসেন, একজন করে আপনার কেনাকাটা করুন। ইসলামী চিন্তাবিদদের মতে দিন শেষে রোজাদারের জন্য খুশির বার্তা নিয়ে আসে ইফতার, কিন্তু এই খুশিতে ছেদ পড়েছে মহামারী বাস্তবতায়। তবে ধর্মপ্রাণ মুসলমানরা জীবিকার থেকে জীবনকেই প্রাধান্য দিচ্ছেন সর্বাগ্যে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বায়োকেমিক্যাল টেস্টের প্রতিবেদন স্বাভাবিক এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। দুপুরে সময় সংবাদকে টেলিফোনে এ তথ্য জানান ডক্টর আল মামুন। বেগম জিয়ার শরীরে কোনো ঝুঁকি আছে কিনা তা জানতে রক্তের বায়োকেমিক্যাল স্যাম্পল সংগ্রহ করেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তার এই রিপোর্ট বুধবার এসেছে জানিয়ে তারা বলছেন, প্রতিবেদন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ও স্বাভাবিক রয়েছে। আক্রান্তের ৬ষ্ঠ দিনেও বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বলেও জানান ডক্টর আল মামুন। গত 10 এপ্রিল শুক্রবার করোনায় আক্রান্ত হন বিএনপি নেত্রী। গুলশানের নিজ বাসা ফিরোজায় চিকিৎসা নিচ্ছেন তিনি। এছাড়াও তার বাড়ির আরও 8 জন করোনায় আক্রান্ত। গতকাল যে ম্যাডামের যে রিপোর্ট করেছি আমরা, সেটা রিপোর্ট সম্পূর্ণরূপে ভালো হয়েছে এবং নর্মাল হয়েছে রিপোর্ট। এই রিপোর্ট নিয়ে আজকে যে ম্যাডামের ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের সদস্য সবাই আজকে রাত্রেবেলা আবার একসাথে তার কনফারেন্স মিটিং এ বসবেন, বসে পরবর্তী নেক্সট স্টেপ কি হবে তারা সিদ্ধান্ত নেবেন।